Hello, my dear students of first year laboratory medicine. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আমাদের রেগুলার ক্লাসের যে শিডিউল ছিল সেই শিডিউল ক্লাসের ক্লাস শুরু করেছি। আশা করি সবাই অনলাইনে থাকবেন এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে যা পড়াচ্ছি তা বোঝানোর, এবং লাস্টে 5টা মিনিট আপনাদেরকে সময় দেবো। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা স্কুলে কোয়েশ্চেনগুলো করবেন, তাহলে আমরা বুঝতে পারবো আর কি। রূপম দাস, গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। আজকে আমরা পড়ব পলিসাইথেমিয়া পড়বো আমরা আজকে। আমরা এই যে বইটা কিনতে বলেছিলাম, যে বইটা নিয়েছেন ওই বইটাতেই আছে। ওই বইটাতে আপনারা আগে পলিসাইথেমিয়া পেজটাতে যান, তাহলে পাবেন আর কি। তাহলে আমরা যেহেতু ব্লাডে ছিলাম, পলিসাইথেমিয়া একটা ব্লাড রিলেটেড কন্ডিশন, যার আর একটা নাম হচ্ছে ইরিথ্রোসাইটোসিস। তাহলে আমরা ডেফিনেশনটা যদি একটু বলি, ডেফিনেশনটা আমরা বলে যাই। আপনারা জাস্ট বইটা হলো আপনারা রেগুলার যে বইটা আমরা নিতে বলেছিলাম এন্ডাভার, ওই বইটার সাথে আপনারা মিলিয়ে নেবেন। তাহলে আমরা পলিসাইথেমিয়া কাকে বলি? পলিসাইথেমিয়া মিনস এলিভেটেড লেভেলস অফ অল সেলুলার কম্পোনেন্টস অফ ব্লাড। তাহলে পলিসাইথেমিয়া বলতে বোঝাচ্ছে elevated levels of all cellular component of blood। তাহলে আমরা ফার্স্ট আসি, সেলুলার কম্পোনেন্টগুলো কী ছিল। তাহলে সেলুলার কম্পোনেন্টগুলো ছিল আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট। তাহলে পলিসাইথেমিয়া হচ্ছে একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে সব ধরনের কম্পোনেন্ট লেভেলটা এলিভেটেড হবে। দেখেন আপনাদের এই বইয়ে আর একটা সুন্দর ডেফিনেশন আছে, 2 নম্বর ডেফিনেশনটা। অ্যান ইনক্রিজ ইন রেড সেল কাউন্ট ইজ টিপিক্যালি অ্যাকম্পানিড বাই অ্যান ইনক্রিজ ইন দ্য হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন অ্যান্ড হেমাটোক্রিট। আপনারা বইয়ের সাথে একটু মিলিয়ে পড়েন কি বলছে। অ্যান ইনক্রিজ ইন দ্য রেড সেল কাউন্ট, an increase in the red cell count typically accompanied by increase in the hemoglobin concentration and hematocrit. That means পলিসাইথেমিয়া হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে আপনার হিমোগ্লোবিন রেড সেল কাউন্ট ইনক্রিজ করবে, সাথে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এবং হেমাটোক্রিট ও বেড়ে যাবে। তাহলে ব্লাডের দুইটা ইম্পর্ট্যান্ট একটা কন্ডিশন ছিল অ্যানিমিয়া, যেখানে কী হয়, যেখানে আপনার রেড সেল কাউন্ট কমে যায়। আর একটা হলো পলিসাইথেমিয়া, যেখানে রেড সেল কাউন্ট বেড়ে যাচ্ছে। তাহলে পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করতে পারে কিন্তু মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ তারেক আসসালামু আলাইকুম। হ্যাঁ আছে, ভালো আছে। মিজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিজান কেমন আছে? মিজান আচ্ছা, তাহলে এই মিজান বুঝতে পারবে, মিজানরা লাস্ট ক্লাসে ছিল। মিজান, আমরা আবার পলিসাইথেমিয়া দিয়ে যেহেতু শেষ করেছিলাম ক্লাসটা, তো আমরা পলিসাইথেমিয়া দিয়েই আবার শুরু করি, যাতে তোমাদের একটু রিভিউ করতে সুবিধা হয়। তোমরা তোমাদের রেগুলার যে বইটা আছে ওই বইটা থেকেই মিলিয়ে নিতে পারো পড়াগুলো। তাহলে ব্লাডের কিন্তু দুটো ইম্পর্টেন্ট কন্ডিশন, একটা হলো এনিমিয়া, একটা হলো পলিসাইথেমিয়া। এনিমিয়াতে কী হচ্ছে? এনিমিয়াতে আপনার রেড সেল কনসেন্ট্রেশনটা ডিক্রিজ করছে বা হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা ডিক্রিজ করছে। আর পলিসাইথেমিয়াতে কী হয়? পলিসাইথেমিয়াতে রেড সেল কাউন্ট এবং সাথে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এবং হিমাটোক্রিট কাউন্টটা বেড়ে যাবে। আচ্ছা, কজেস অফ পলিসাইথেমিয়া, কী কারণে পলিসাইথেমিয়া হতে পারে? তাহলে অ্যাট ফার্স্ট কজ আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো ট্রু পলিসাইথেমিয়া আর একটা হলো রিলেটিভ অর স্পোরিয়াস পলিসাইথেমিয়া। তাহলে টাইপস অফ পলিসাইথেমিয়াতে অ্যাট ফার্স্ট ট্রু পলিসাইথেমিয়া এখানে কী হবে? ইনক্রিজ ইন দ্য টোটাল নাম্বার অফ রেড সেল ইন দ্য বডি।
বডিতে রেড সেলের নাম্বার, টোটাল নাম্বারটা ইনক্রিজ করবে। কেন কী কারণে এই রেড সেল কারণটা বাড়তে পারে? অ্যাট ফার্স্ট পলিসাইথেমিয়া ভেরা অথবা প্রাইমারি পলিসাইথেমিয়া, এটার কোনো কারণ জানা যায়নি, ইডিওপ্যাথিক। নাম্বার 2, সেকেন্ডারি পলিসাইথেমিয়া। সেকেন্ডারি পলিসাইথেমিয়াতে কী হচ্ছে? সেকেন্ডারি টু টিস্যু হাইপক্সিয়া। আপনারা একটু সুবিধার জন্য আমি দেখাই, আমার আসলে মোবাইলে নেওয়া তো, আমি সেই জন্য আপনাদেরকে করতে চাচ্ছিলাম না আর কি। আচ্ছা, তারপর আমি বলি। দেখেন, সেকেন্ডারি পলিসাইথেমিয়া, প্রাইমারি পলিসাইথেমিয়া ভেরা আর প্রাইমারি পলিসাইথেমিয়ার কজ হলো ইডিওপ্যাথিক। সেকেন্ডারি টু পলিসাইথেমিয়ার কজ যেগুলো আছে, সেকেন্ডারি পলিসাইথেমিয়ার কজের মধ্যে দেখেন, সেকেন্ডারি টু টিস্যু হাইপক্সিয়া। হোয়াট ইজ হাইপক্সিয়া? আমরা হাইপক্সিয়া কী বলেছি? হাইপক্সিয়া মানে কি? হাইপক্সিয়া মানে হলো যদি আপনার টিস্যুতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। তাহলে যে সমস্ত কন্ডিশনে টিস্যুতে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, ওই সমস্ত কন্ডিশনে কিন্তু কী হতে পারে? পলিসাইথেমিয়া বা সেকেন্ডারি পলিসাইথেমিয়া হতে পারে। তাহলে সেই সেকেন্ডারি টু টিস্যু হাইপক্সিয়াগুলোর কারণ কী কী? 1 নম্বর কারণ হলো হাই অ্যাটিটিউড, অনেক উপরে উঠলে, ধরুন কেউ হিমালয়ে উঠলো, কেউ গার্ডাং পর্বতে উঠলো, তাদের কী হবে? তাদের টিস্যুতে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে। আর অক্সিজেনের পরিমাণ যখন কমে যাবে, সেকেন্ডারিলি অক্সিজেনের পরিমাণ কমে গেলে আমাদের বডিতে কী হবে? আরবিসির প্রোডাকশনটা বেড়ে যাবে। আচ্ছা, নাম্বার 2, কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজ, ধরেন কোনো বাচ্চাদের বা কোনো মানুষের যদি, কোনো পেশেন্টের যদি জন্মের পর থেকে হার্টের কোনো প্রবলেম থাকে, যেমন আমি বলি কমন প্রবলেম হলো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা সায়ানোটিক হার্ট ডিজিজ, এই সমস্ত রোগগুলোতে আপনার কি হয়? এই সমস্ত ডিজিজগুলোতে পেশেন্টের শরীরে যেহেতু হার্ট ডিজিজ, কনজেনিটালি হার্টের প্রবলেম, মোবাইলে সরি, তাহলে আমি আপনারা মিথুন ভৌমিক, ওয়ালাইকুম সালাম, ওই নোটগুলো নিতে পারেনি, সেই কারণে আপনারা ওই আপনাদের অ্যান্ডাবার যে বইটা আছে ওই বইটার সাথে পলিসাইথেমিয়াটা মিলিয়ে নেন। আমি ওই বইটার সাথে মিলিয়ে পড়াচ্ছি একদম, তো আমি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। তাহলে যেখানে ছিলাম, কনজেনিটাল হার্ট ডিজিজ কী হচ্ছে? কনজেনিটাল হার্ট ডিজিজে আপনার আমাদের বডিতে হোল অক্সিজেনের ডেলিভারির পরিমাণটা কমে যায়, যেহেতু হার্ট ঠিকমতো কাজ করতে পারে না, ওই কারণে বডিতে অক্সিজেন যাওয়ার পরিমাণটা কমে যায়। তাহলে সেকেন্ডারিলি যেহেতু অক্সিজেন যাওয়ার পরিমাণটা কমে যায়, সেই কারণে কী হয়? হাইপক্সিয়া হয়। ওই হাইপক্সিয়া হওয়ার কারণে কী হয়? পলিসাইথেমিয়া ডেভেলপ করে। ক্রনিক পালমোনারি ডিজিজ অর সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই ডিজিজে কী হয়? এই ডিজিজও আপনারা জানেন, এই ডিজিজগুলো তো আমাদের লাং বা ফুসফুসের যে অক্সিজেন স্যাচুরেশন করার ক্যাপাসিটি, সেই অক্সিজেন স্যাচুরেশন করার ক্যাপাসিটি বা অক্সিজেনের সাথে যে ব্লাড ভেসেলের সাথে অক্সিজেন যখন এক্সচেঞ্জ হয়, সেই এক্সচেঞ্জ ক্যাপাসিটিটা কমে যায়। কমে যাওয়ার কারণে আলটিমেট হোল বডিতে অক্সিজেন সার্কুলেশনের পরিমাণও কমে যায়। কমে যাওয়ার কারণে হাইপক্সিয়া ডেভেলপ করে। হাইপক্সিয়া ডেভেলপ করলে সেকেন্ডারিলি কী হবে? পলিসাইথেমিয়া হবে। তাহলে ট্রু পলিসাইথেমিয়া আপনার যখন বলবেন, ট্রু পলিসাইথেমিয়ার 2 ধরনের কারণ। একটা হলো পলিসাইথেমিয়া ভেরা আর প্রাইমারি পলিসাইথেমিয়া, যেটা ম্যাক্সিমাম কজ ইডিওপ্যাথিক, কারণ জানা যায় না। আর 2 নম্বর কজ বলছি সেকেন্ডারি পলিসাইথেমিয়া, যার কারণগুলো 1 নম্বর হলো সেকেন্ডারি টিস্যু হাইপক্সিয়া, টিস্যুতে হাইপক্সিয়া হচ্ছে, সেই জন্য আপনার পলিসাইথেমিয়া হচ্ছে। আচ্ছা, সেকেন্ডারি পলিসাইথেমিয়ার 2 নম্বর কারণ হলো সেকেন্ডারি টু ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইনক্রিজ ইরিথ্রোপয়েটিন প্রোডাকশন। মিথুন ভৌমিক, আপনি অ্যান্ডাবার বইটা একটু নেন, অ্যান্ডাবার বইতে পলিসাইথেমিয়া যে চ্যাপ্টারটা আছে না, ওই চ্যাপ্টারে চলে যান, ওই চ্যাপ্টারে গিয়ে দেখেন
পলিসাইথেমিয়া আমি ওইখান থেকে পড়াচ্ছি। আচ্ছা, তাহলে সেকেন্ডারি টু ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইনক্রিজ ইরিথ্রোপয়েটিন প্রোডাকশন। আমরা ক্লাসে যখন রেগুলার ক্লাসগুলো যখন পড়েছিলাম তখন আমরা আরবিসি ডেভেলপমেন্ট পড়েছিলাম, অথবা ফ্যাক্টর রিকোয়ারমেন্ট ফর ইরিথ্রোপয়েসিস। ওইখানে আমাদের বডির একটা ইম্পর্ট্যান্ট হরমোন ছিল, ওই ইম্পর্ট্যান্ট হরমোনটার নাম ছিল ইরিথ্রোপয়েটিন। এই ইরিথ্রোপয়েটিন হরমোনটা আমাদের কিডনি থেকে রিলিজ হয়। এর কাজ হলো বডিতে আরবিসি সিনথেসিস বাড়ানো। তাহলে যদি কোনো ডিজিজ কন্ডিশন বা কোনো কারণে আমাদের বডিতে ইরিথ্রোপয়েটিনের রিলিজ বা ইরিথ্রোপয়েটিন সিক্রেশন বা ইরিথ্রোপয়েটিন প্রোডাকশন বেড়ে যায়, তাহলে কী হবে? তাহলে আরবিসি প্রোডাকশন বেড়ে যাবে। আর যদি আরবিসি প্রোডাকশন বেড়ে যায় তাহলে কী হবে? পলিসাইথেমিয়া ডেভেলপ করবে। এই কারণগুলো কি কি? 1 নম্বর কারণ হলো নন নিওপ্লাস্টিক কিডনি ডিজিজ। নন নিওপ্লাস্টিক কিডনি ডিজিজ, দ্যাট মিন্স নিওপ্লাসিয়া ক্যান্সার না বা মেলিগনেন্সি না, কিন্তু কিডনি রিলেটেড কন্ডিশন, যেমন সিস্ট বা হাইড্রোনেফ্রোসিস। কি বললাম? সিস্ট অথবা হাইড্রোনেফ্রোসিস। সিস্টটা কি? কোনো ধরনের টিউমার লাইক কন্ডিশন যেখানে কী হয়? অ্যাকুমুলেশন অফ ওয়াটার। হাইড্রোনেফ্রোসিস কি? আপনার নর্মালি কিডনি থেকে আপনার কিডনি থেকে ইউরিনগুলো কী হয়? ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডার হয়ে ইউরেথ্রা দিয়ে চলে যায়। যদি কোনো কারণে আপনার ইউরেথ্রা বা ইউরেটার বা ইউরিনারি ব্লাডার এইসব সমস্ত জায়গাতে কোনো ধরনের অবস্ট্রাকশন থাকে, তাহলে ইউরিনটা আপনার ইউরেথ্রা বা ইউরেটার হয়ে ইউরিনারি ব্লাডারে আসতে পারে না। তখন এগুলো ব্যাকফ্লো হয়ে আবার কিডনিতে চলে যায় এবং কিডনিতে একটা কন্ডিশন ক্রিয়েট করে, যেটার নাম হলো হাইড্রোনেফ্রোসিস। তাহলে সিস্ট বা হাইড্রোনেফ্রোসিস এই সমস্ত কন্ডিশনও, নন নিওপ্লাস্টিক কন্ডিশনও ইরিথ্রোপয়েটিন প্রোডাকশন বাড়তে পারে, এবং ইরিথ্রোপয়েটিন প্রোডাকশন বাড়লে আলটিমেট কী হবে? পলিসাইথেমিয়া হবে। নাম্বার 2, টিউমার্স অফ কিডনি অ্যান্ড লিভার। লিভার বা কিডনির কোনো টিউমার হলেও ওইখানেও আপনার কী হবে? ইরিথ্রোপয়েটিন সিনথেসিস বেড়ে যাবে, এবং ইরিথ্রোপয়েটিন সিনথেসিস বেড়ে গেলে আলটিমেট ইরিথ্রোপয়েটিন প্রোডাকশন বাড়বে। ইরিথ্রোপয়েটিন প্রোডাকশন বাড়লে আপনার পলিসাইথেমিয়া ডেভেলপ করবে। এবং 3 নাম্বার হলো বিনাইন ফ্যামিলিয়াল পলিসাইথেমিয়া। তাহলে এগুলো হলো ট্রু পলিসাইথেমিয়ার কজ। এবার আমরা আসি রিলেটিভ অর স্পোরিয়াস পলিসাইথেমিয়া। ট্রু পলিসাইথেমিয়াতে আপনার ট্রুলি আরবিসি কাউন্ট বাড়ছে। 2 নম্বর যে কজটা বলছি, রিলেটিভ বা স্পোরিয়াস পলিসাইথেমিয়া। এখানে কী হয় দেখেন, এ রিডাকশন ইন প্লাজমা ভলিউম রিলেটিভ টু দ্য ভলিউম অফ রেড সেল। আপনার ইরিথ্রোপয়েটিন সিনথেসিস বা হাইপোক্সিয়া এই সমস্ত কোনো কারণে আপনার পলিসাইথেমিয়া হচ্ছে না। পলিসাইথেমিয়া কেন হচ্ছে? এ রিডাকশন ইন প্লাজমা ভলিউম রিলেটিভ টু ভলিউম অফ দ্য রেড সেল। আপনার বডিতে যে পরিমাণ রেড সেল আছে, সেই রেড সেলের আপনার বডিতে রেড সেল যে পরিমাণ আছে, সেই রেড সেলের পরিমাণে যদি আপনার প্লাজমা ভলিউমটা কমে যায়, ধরেন আপনার রেড সেলের পরিমাণ 4.5, প্লাজমা থাকার কথা তার চেয়েও বেশি, এখন ধরেন প্লাজমাটা কমে গেল রিলেটিভলি আরবিসির চেয়েও, তাহলে কী হবে? তাহলে আপনার দেখা যাবে কি আরবিসি কাউন্টটা বেশি বেশি মনে হবে। তাহলে এই সমস্ত কারণগুলো কী কী? 1 নম্বর হলো ডিহাইড্রেশন, রিডিস্ট্রিবিউশন অফ বডি ফ্লুইড, স্পোরিয়াস পলিসাইথেমিয়া অথবা পলিসাইথেমিয়া অফ স্ট্রেস। তাহলে রিলেটিভ পলিসাইথেমিয়ার কারণগুলো আবার আমরা একটু বলছি। রিডাকশন ইন প্লাজমা ভলিউম রিলেটিভ টু দ্য ভলিউম অফ রেড সেল। নাম্বার 1 ডিহাইড্রেশন, নাম্বার 2 রিডিস্ট্রিবিউশন অফ বডি ফ্লুইড, নাম্বার 3 স্পোরিয়াস পলিসাইথেমিয়া অর পলিসাইথেমিয়া অফ স্ট্রেস। আচ্ছা, এবার আমরা আসি অবশ্য পলিসাইথেমিয়া থেকে আপনারা আপনাদের বইয়ের এতটুকু
পড়লে হবে, পলিসাইথেমিয়া এতটুকু পড়লে হবে। আমরা পলিসাইথেমিয়া আর পড়াবো না। আমরা এবার চলে যাব ESR বা এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, যেটা খুবই ক্লিনিক্যালি বলেন, প্র্যাকটিক্যালি বলেন, সব জায়গায় খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস, যেটা পরীক্ষায় খুব বেশি ঘন ঘন আক্স হয় আর কি। রিটেন বলেন, ভাইবা বলেন, সব জায়গাতে কিন্তু এই কোয়েশ্চেনটা ইনভেরিয়েবলি আসে বা জিজ্ঞাসা করা হয়। ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। তাহলে আপনাদের পেজ নাম্বার হলো, এটার পেজ নাম্বার হলো 120 মেবি 120 নাম্বার পেজ এন্ডেভারের ESR। তাহলে আমরা আশা করি পলিসাইথেমিয়া আমরা মোটামুটি বাসায় আরেকবার যদি পড়তে পারি আমরা পারবো তো? যারা আছেন পারবো না পলিসাইথেমিয়াটা? রূপম দাস আছেন, আয়ুব আছেন, তারেক আছেন, জাহিদ আছে, মিজান আছে, শঙ্কর কর্মকার আছে, মিজান, নিশা আছে, মিথুন ভৌমিক আছে। পারবো কি না আমরা? আপনারা একটু রেসপন্স করুন, কমেন্টে দেন, আমরা তাহলে বুঝতে পারবো আমরা কতটুকু পলিসাইথেমিয়াটা বুঝতে পারছি আর কি। আচ্ছা, এরপর আমরা আসি ESR বা এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। At first definition, if blood containing an anticoagulant is allowed to stent in a narrow vertical tube, the erythrocyte settle into the bottom half of the tube. The rate at which this occurs is called erythrocyte sedimentation rate. তাহলে ডেফিনেশনটা একটু বলি, ESR ডেফিনেশনটা। আচ্ছা, নিশা বলছে স্যার ESR পড়াইছিলেন ক্লাসে, পারবো। হ্যাঁ নিশা পারবো। আচ্ছা, তারপরে ESRটা একটু পারে। অনলাইনে অনেকেই আছেন যারা রেগুলার ক্লাস ছিলেন না, তাদের জন্য হলে একটু ESRটা বলে যায়, বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ। তারেক বলছে পারবো, রূপম দা বলছেন পারবেন, থ্যাংক ইউ, ভালো লাগছে। আচ্ছা, এবার আসেন ESR-এ চলে আসেন সরাসরি। একটু মন দিয়ে বুঝে চেষ্টা করলে আর একটু বইয়ের সাথে মিলিয়ে নিলে কোনো অসুবিধা নেই, পড়া খুবই ইজি। আর আমরা তো অনলাইনে আছি, শুধু অনলাইনে ক্লাসের সময় যাচ্ছে তাও না, আপনারা আমাকে যে কোনো সময় নক করতে পারবেন। আমি স্যার এই পড়াটা বুঝে নেই অথবা এই জিনিসটা বুঝে নেই, এটা আমি একটু বুঝিয়ে দেন, আমি আমার সাধারণ চেষ্টা করবো যখনই ফ্রি থাকি আপনাদেরকে রেসপন্স করার জন্য, ঠিক আছে না? আচ্ছা, তাহলে ESR-টা কী বলে কথাগুলো জাস্ট মন দিয়ে শুনবেন। ইফ ব্লাড কন্টেনিং অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট is allowed to stent in a narrow vertical tube, একটা ভার্টিক্যাল টিউব তো আমরা দেখেছি, একটা ভার্টিক্যাল টিউব যে যদি আপনি অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে এখানে ব্লাড দেওয়ার পর সেটাকে আপনি ভার্টিক্যালি স্টেন্ট করান, তাহলে কী হবে? দ্য ইরিথ্রোসাইট সেটেল ইন দ্য বটম হাফ অফ দ্য টিউব। ইরিথ্রোসাইটগুলো কী হয়ে যাবে? নিচের দিকে আপনার সেটেল ডাউন হয়ে যাবে। দ্য রেট অ্যাট হুইচ দিস অকার ইজ কল্ড ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এই সেটেল হওয়ার যে রেট তাকে বলা হচ্ছে কি ESR বা ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। আমরা সেডিমেন্ট মানে কি জানি? সেডিমেন্টের বাংলা কি? সেডিমেন্টের বাংলা হলো তলানি পড়ে যাওয়া। কোনো একটা জিনিস আপনি সেটেল ডাউন হতে দিলেন, সেটেল ডাউন হতে দিলে কী হবে? যেগুলো ভারী জিনিসগুলো তলানি পড়ে যাবে, সেডিমেন্ট পড়ে যাবে। যেহেতু ব্লাডের কম্পোনেন্টগুলোর মধ্যে আমরা কী জানি? RBC, WBC, প্লেটলেট এবং হলো আর আপনার প্লাজমা। তাহলে যেহেতু সেলুলার কম্পোনেন্টগুলো ভারী, তাহলে ভারী জিনিসগুলো নিচের দিকে সেডিমেন্ট হয়ে যাবে না, তলানি পড়ে যাবে না। তাহলে এই যে আপনি ভার্টিক্যাল একটা টিউবে অ্যান্টিকোয়াগুলেন্ট নেওয়ার পর টিউবটাকে আপনি একটা স্টেন্টে রাখলেন একটা নির্দিষ্ট সময় ধরে, এবং একটা নির্দিষ্ট সময় পর এখানে কী হবে? RBC বা সেলুলার কম্পোনেন্টগুলো নিচের দিকে পড়ে যাবে। এই সেটেলড হওয়ার যে রেট, সেই রেটটাকে আমরা বলছি কি ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। আচ্ছা, মেথডস অফ ESR এস্টিমেশন খুব ইম্পর্টেন্ট।
দুই ধরনের মেথড আছে, একটা হলো ওয়েস্টারগ্রেন মেথড আর একটা হলো উইনটপ মেথড। দুই ধরনের মেথডে আমরা ইএসআরটা করে থাকি, একটা হলো ওয়েস্টারগ্রেন মেথড, একটা উইনটপ। আমরা কমনলি ওয়েস্টারগ্রেন মেথডটাই করে থাকি। ভ্যালু অফ ইএসআর, ইএসআর ভ্যালু, তাহলে ওয়েস্টার্ন গ্রেন মেথডে কত? ওয়েস্টার্ন গ্রেন মেথডে আপনার ওয়েস্টার্ন মেথডে মেল হলো 0 to 10 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার, আর ফিমেল হলো 0 to 20 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। দেখেন যেভাবে বলছি পরীক্ষায় ওইভাবে লিখতে হবে, ম্যাডামকেও ভাইভাতে ওইভাবে বলতে হবে। আপনি বললেন জিজ্ঞাসা করা, যেটা কমনলি ভাইভাতে সবাই করে, রিটেনে হয়তো বা যেভাবে সেভাবে লিখতে পারবেন। ভাইভাতে করে কি ওয়েস্টার্ন গ্রেন মেথডে ইএসআর বলো 0 to 10 হবে না। মনে রাখবেন, আমি সবসময় ক্লাসে বলে আসছি, ফিজিওলজি কোনো রেফারেন্স যখন দিবেন, কোনো ভ্যালু যখন বলবেন, অবশ্যই এসআই ইউনিট সহ বলতে হবে। এসআই ইউনিট ছাড়া যদি বলেন, এসআই ইউনিট ছাড়া যদি পরীক্ষা খাতা লিখেন, তাহলে কোনো নাম্বার পাবেন না। তাহলে ওয়েস্টার্ন গ্রেন মেথডে কত? 0 to 10 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। ফিমেলে কত? 0 to 20 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। আর উইনটপ মেথডে কত? 0 to 8 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। ফিমেলে হলো 0 to 10 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কী ইএসআরের? যে আমরা ইএসআর নিয়ে এটা কথা বলছি, ইএসআরের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কী? ESR has no specific diagnostic value. Increase in various non-specific condition. ESR এর স্পেসিফিক কোনো ভ্যালু নাই। ESR এর স্পেসিফিক কোনো ভ্যালু নাই। একটা মিনিট, ESR এর স্পেসিফিক কোনো ভ্যালু নাই। ESR এর আপনার ভেরিয়াস কন্ডিশনে, বিভিন্ন ডিজিজ কন্ডিশনে আপনার ESRটা বেড়ে যেতে পারে আর কি, কিন্তু স্পেসিফিক আপনি ইএসআর দিয়ে কোনো ডিজিজ ডায়াগনোজ করতে পারবেন ওই রকম এখনও হয়নি। আচ্ছা, ইএসআর ইজ নন স্পেসিফিক সাপোর্টিভ টেস্ট। ইএসআর ইজ নন স্পেসিফিক সাপোর্টিভ টেস্ট। আচ্ছা, আচ্ছা আমরা এবার একটু হিমোগ্লোবিন সম্পর্কে পড়ালেখা করবো আর কি। হিমোগ্লোবিন সম্পর্কে আমরা একটু পড়ালেখা করবো, কেমন? আমরা ইএসআরের একটা জিনিস আমি বলে রাখি। ইএসআর আমি মনে হয় ক্লাসে পড়িয়েছিলাম, স্টুডেন্টরা বলছে এখানে স্যার পড়াইছিলেন। তারপরে আপনারা যারা অনলাইনে ক্লাস আসছেন, অনেকে নতুন আসছেন জানি আমি, অনেকে আগে ক্লাস করেন নাই, তো তাদের জন্য একটু ইএসআর সম্পর্কে একটু বললাম আর কি। কিছু ইম্পর্ট্যান্ট ক্লিনিক্যাল কন্ডিশন থাকে, যে সমস্ত ক্লিনিক্যাল কন্ডিশনগুলোতে আপনার ইএসআর অনেক বেশি হাই হয়, ওই সমস্ত কন্ডিশনগুলো একটু অলওয়েজ মাথায় রাখতে হবে। সবগুলো যদি পরীক্ষায় মনে নাও থাকে, 3-4টা কন্ডিশন যেখানে ইএসআর আপনার অ্যাবভ 100 হতে পারে। আচ্ছা স্যার, ইএসআরের ইরিথ্রোসাইট ছাড়া আর কোনো নাম কি আছে বলবেন কি? এই শঙ্কর কর্মকার, না, ইরিথ্রোসাইট, ইএসআরের ইরিথ্রোসাইট ছাড়া আর কোনো নাম নেই। ইএসআর বা ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, আর কোনো নাম নেই, এটাই শুধু। আচ্ছা, তাহলে এই হাই ইএসআর হওয়ার 4টা ইম্পর্টেন্ট কারণ আছে। সেই কারণগুলো কী কী? 1 নম্বর কারণ হলো মাল্টিপল মায়োলোমা। আপনারা জাস্ট এই 4টা একটু দেখেন, এটা একটু ইম্পর্টেন্ট, সেই জন্য বলছি। ও এই মিজান ইএসআর পড়াই না এখানে, কে যেন বললো ইএসআর পড়াইছি মনে হচ্ছে। আচ্ছা মিজান এই ভেরি গুড, তাহলে না পড়াইলে তো ভালো। তাহলে তো বললাম ইএসআর এই কী কারণে ইএসআর বাড়তে পারে সেগুলো আমরা, তাহলে সেই কারণগুলোতে একটু আসি। ভেরিয়েশন অফ ইএসআর ইনক্রিজ কী কারণে হতে পারে?
একটা হলো ওল্ড এজ, প্রেগনেন্সি, হাই অ্যাটমসফেরিক প্রেশার। প্যাথোলজিক্যাল কী কন্ডিশনে ইএসআর বাড়তে পারে? টিউবারকুলোসিস, মেলিগনেন্সি, রিউমেটিক ফিভার, রিউমেটয়েড আর্থ্রাইটিস, মায়োকার্ডিয়াল ইনফাকশন, করোনারি থ্রম্বোসিস, ফিভার, এনিমিয়া এবং এলিভেটেড ফিব্রিনোজেন লেভেল। তাহলে আমরা প্রথম থেকে যদি একটু বলি, ইএসআর ইনক্রিজ হওয়ার কারণগুলো কি কি? অ্যাট ফার্স্ট ওল্ড এজ, যারা বয়স্ক মানুষ তাদের ইএসআর বাড়তে পারে, নর্মাল কারণ আর কি, নর্মালি বেড়ে যাচ্ছে, কোনো ডিজিজ কন্ডিশন নাই। প্রেগনেন্সি একটা নর্মাল কন্ডিশন যেখানে আপনার ইএসআরের লেভেলটা বেড়ে যেতে পারে। হাই অ্যাটমসফেরিক প্রেশার। আচ্ছা, প্যাথোলজিক্যাল কী কন্ডিশনে ইএসআর বাড়তে পারে? টিউবারকুলোসিস, টিবি যে কারণে হয়, মেলিগনেন্সি দ্যাট মিন্স ক্যান্সার, রিউমেটিক ফিভার, রিউমেটয়েড আর্থ্রাইটিস, মায়োকার্ডিয়াল ইনফাকশন। আচ্ছা স্যার, শঙ্কর বলছে আশা করি এগুলো বুঝেন। অবশ্যই বুঝতে পারবেন, কেন পারবেন না? এএসআর শুধু ডেফিনেশনটা পড়বেন, এএসআরের যে মেথডগুলো বললাম, ওয়েস্টার্গেন মেথড আর উইন্টার মেথডটা পড়বেন, আর রেফারেন্স ভ্যালুটা পড়বেন কোনটা কত, এবং এই যে এখন যে বলছি কোন কোন ডিজিজে ইএসআর বাড়ছে এবং কোন কোন ডিজিজে ইএসআর কমছে, এর চেয়ে বেশি কিছু নাই তো। আচ্ছা, তাহলে এগুলো হলো ইএসআর বাড়ার কারণ। ইএসআর কমতে পারে কিসে কিসে, কোন কোন ক্লিনিক্যাল কন্ডিশনে ইএসআর কমে যেতে পারে? তাহলে ইএসআর ডিক্রিজ হওয়ার এক নম্বর কারণ হলো পলিসাইথেমিয়া ভেরা, হাই অ্যাটিটিউড, ডিহাইড্রেশন, এক্সট্রিম লিউকোসাইটোসিস। তাহলে পলিসাইথেমিয়া ভেরা আমরা একটু আগে আলাপ করছি। হাই অ্যাটিটিউড কি? অতিরিক্ত উচ্চতায় গেলে, তা আমরা আলাপ করেছি। ডিহাইড্রেশনটা কি? পানি শূন্যতা হয়ে গেলে, একটু আগে আমরা দেখেছেন। ডিহাইড্রেশন হলে কী হচ্ছে? ডিহাইড্রেশন হলে পলিসাইথেমিয়া হচ্ছে, আর পলিসাইথেমিয়া হলে ইএসআর কমে যাবে। আলটিমেট হাই ডিহাইড্রেশন বা হাই অ্যালটিটিউড হলো ইএসআর কমে যাবে। এক্সট্রিম লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস মিন্স কি? লিউকোসাইটোসিস মিন্স হলো লিউকোসাইটের পরিমাণটা বেড়ে যাওয়া। দ্যাট মিন্স হোয়াইট ব্লাড সেল পরিমাণ বেড়ে যাওয়া বলা হচ্ছে লিউকোসাইটোসিস। আর কি কি? হাইপোফিব্রিনোজেনেমিয়া। আমাদের বডিতে ফিব্রিনোজেন নামে এক ধরনের প্রোটিন আছে। এই ফিব্রিনোজেনটা যদি কোনো কারণে আপনার কমে যায়, ওই সমস্ত কারণে কী হতে পারে? ইএসআর কমে যেতে পারে। হাইপোগামাগ্লোবিনেমিয়া। গামাগ্লোবিন এক ধরনের প্লাজমা প্রোটিন, ওই গামাগ্লোবিনটা যদি কমে যায় তাহলে কী হবে? আপনার ইএসআর কমে যাবে। তাহলে ইএসআর বাড়ার কারণ, ইএসআর নর্মালি ইএসআর কেন বাড়ছে? প্যাথোলজিক্যাল কী কন্ডিশনে ইএসআর বাড়ছে? ইএসআর কেন কেন কমছে? একদম 5 স্টার দিয়ে রাখেন। ইএসআর সম্পর্কে কোয়েশ্চেন ভাইভাতেও আসবে, রিটেনও আসবে, একদম 5 স্টার দিয়ে রাখেন এই কোয়েশ্চেনগুলো। কী আসবে? হোয়াট ইজ ইএসআর, মেথডস অফ ইএসআর, রেফারেন্স ভ্যালু অফ ইএসআর, হোয়াট আর দ্য কজেস অফ ইনক্রিজ ইএসআর এবং হোয়াট আর দ্য কজেস অফ ডিক্রিজ ইএসআর। আচ্ছা জাহেদ, এনিমিয়া মিন্স রক্ত শূন্যতা, পলিসিতে মিন্স কিসে? আচ্ছা, জাহেদ খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে। ফিজিওলজি সবসময় পড়ার সময় কোরিলেশন করে পড়তে হবে। ও জাহেদের কোয়েশ্চেনটা একটু সবাই শুনেন। জাহেদ বলছে কি, এনিমিয়া মিন্স রক্ত শূন্যতা, পলিসাইথেমিয়া মিন্স কি? তাহলে এনিমিয়া যদি রক্ত শূন্যতা হয়, পলিসাইথেমিয়া হচ্ছে রক্ত পর্যাপ্ততা, মানে শরীরে রক্তের পরিমাণ বেড়ে যাবে। এনিমিয়াতে রক্তের পরিমাণ কমে যায়, পলিসাইথেমিয়াতে রক্তের পরিমাণ বেড়ে যায়। ডেফিনেশন বললো, ইনক্রিজ ইন দ্য রেড সেল কাউন্ট অ্যাকম্পানিড উইথ ইনক্রিজ হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন অ্যান্ড প্যাক সেল ভলিউম অর হেমাটোক্রিট। জাহেদ বুঝে গেছে? আচ্ছা, এছাড়াও স্যার হয়তো পরীক্ষায় আসতে পারে, হোয়াট আর দ্য মোস্ট কমন কজেস অফ ভেরি হাই ইএসআর। হাই ইএসআর বলতে আমরা কখন বুঝবো? এটা এমসিকিউতে কিন্তু কমনলি এই কোয়েশ্চেনটা আসে।
এমসিকিউতে এই কোয়েশ্চেনটা কমনলি আসে কি, হোয়াট আর দ্য কজেস অফ হাই ইএসআর। হাই ইএসআর বলতে গেলে আপনাকে ইএসআর অবশ্যই অ্যাবভ 100 হতে হবে। অ্যাবভ 100 ছাড়া আমরা হাই ইএসআর বলতে পারবো না। তাহলে হাই ইএসআর কারণগুলো কী কী? এক নম্বর হলো মাল্টিপল মায়োলোমা, জায়ান্ট সেল আর্টারাইটিস, সেভিয়ার ইনফেকশন, মেলিগনেন্সি। জাহেদ থ্যাংক ইউ সে বুঝে, হ্যাঁ ওকে জাহেদ। তাহলে আপনারা কি হাই ইএসআরের কারণগুলো পারবেন? হাই ইএসআর প্রথমে লিখবেন, অ্যাট ফার্স্ট লিখবেন হাই ইএসআর কারণগুলো। আমি বলি, আপনারা এই বইয়ের সাথেও আর একটু মডিফাই করে নেন। অ্যাট ফার্স্ট লিখবেন মাল্টিপল মায়োলোমা, প্রথমে লিখবেন কি মাল্টিপল মায়োলোমা। 2 নম্বরে লিখবেন কি মেলিগনেন্সি। 3 নম্বরে লিখবেন, এগুলো লেখেন। এগুলোর পাশাপাশি আপনারা আরও কয়েকটা কারণ লিখতে পারেন, যেমন পালমোনারি টিউবারকুলোসিস। 5 নম্বর কজ দিয়ে লেখেন নাম্বার 5। নাম্বার 5 লিখেন পালমোনারি টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস হলেও কিন্তু হাই ইএসআর হতে পারে। তাহলে আমরা ইএসআর পারবো? তাহলে আমাদের ইএসআর সম্পর্কে যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা পরের টপিক্সে একটু চলে যাই আর কি। আমরা একটু হিমোগ্লোবিন সম্পর্কে পড়ব। আমি 1 মিনিট সময় দিচ্ছি তো আপনাদের, একটু তারপরে দেখেন পলিসাইথেমিয়াটা এবং ইএসআরটা একটু জাস্ট রিভিউ করেন। আমি 1 মিনিট সময় দিচ্ছি, আমি সাথে সাথে আপনাদেরকে এখন চলে আসবো হিমোগ্লোবিন। আপনারা 1 মিনিট সবাই দেখেন। অনলাইন ক্লাস রূপম দা বুঝেছেন? ওকে ওকে, তাহলে আমরা এবার আসি হিমোগ্লোবিন। আপনারা আপনাদের এন্ডেভার বইটাতে হিমোগ্লোবিন যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে চলে যান। আচ্ছা, হিমোগ্লোবিন কিসের পার্ট? হিমোগ্লোবিন একটা আরবিসির পার্ট না? আরবিসির 2টা পার্ট, রেড ব্লাড সেলের 2টা পার্ট, একটা হলো হিম, একটা হলো গ্লোবিউলিন। একটা হলো হিম, একটা হলো গ্লোবিউলিন। এই হিমোগ্লোবিনটাই হলো আরবিসির পার্ট। তাহলে আমরা যদি একটু আরবিসির আমরা যদি একটু হিমোগ্লোবিন জিনিসটা কি সেটাতে আসি। হিমোগ্লোবিন ইজ দ্য রেড পিগমেন্ট। আপনারা আপনাদের ওই যে বইটা বললাম এন্ডেভার, সেই বইটাতে, সেই বইয়ের হিমোগ্লোবিনের যে পেজটা আছে ওইখানে চলে আসেন। পেজ নাম্বার হলো, আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার 122 নাম্বার পেজ। Hemoglobin is the red pigment of the blood and comprised of a chromoprotein consisting of a non-specific simple protein called globin and a specific prosthetic group called heme, an iron containing pigment. তাহলে হিমোগ্লোবিনটা কী জিনিস? 3-4টা কথা। এটা একটা রেড পিগমেন্ট। আপনাদেরকে যদি কেউ কোয়েশ্চেন করে হোয়াই আরবিসি ইজ রেড, আরবিসি লাল কেন? আরবিসি লাল হওয়ার কারণ কি জানেন? আরবিসি লাল হওয়ার কারণ হলো হিমোগ্লোবিনের কারণে। হিমোগ্লোবিনের যে রেড পিগমেন্ট আছে সেই রেড পিগমেন্টের কারণে। তাহলে হিমোগ্লোবিন ইজ দ্য রেড পিগমেন্ট অফ দ্য ব্লাড অ্যান্ড কম্প্রাইজ অফ এ chromoprotein consisting of a non-specific simple protein called globin and a specific prosthetic group called heme. তাহলে 2টা কথা বলছে, একটা বলছে নন স্পেসিফিক সিম্পল প্রোটিনের নামটা হলো গ্লোবিন, আর স্পেসিফিক প্রস্থেটিক গ্রুপটার নাম হচ্ছে হিম। এই হিম এবং এই গ্লোবিন, এই 2টা নিয়ে হলো হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনটা একটা রেড পিগমেন্ট, যেটার 2টা পার্ট আছে, একটা নন স্পেসিফিক পার্ট আর একটা হলো স্পেসিফিক পার্ট। নন স্পেসিফিক পার্টটা হলো
গ্লোবিন, আর স্পেসিফিক প্রস্থেটিক পার্টটা হলো হিম। ভ্যালুস অফ হিমোগ্লোবিন খুবই ইম্পর্টেন্ট, একদম 5 স্টার দিয়ে রাখেন। অ্যাডাল্ট মেল, আচ্ছা একটা এখানেও বলে দিই, এখানেও কিন্তু আপনি যখন লেভেলগুলো বলবেন অবশ্যই গ্রাম পার ডিএল, গ্রাম পার ডিএল অবশ্যই এই কথাটা বলবেন, গ্রাম পার ডিএল এই কথাটা অবশ্যই বলবেন, গ্রাম পার ডিএল ছাড়া কিন্তু না বললে হবে না। তাহলে অ্যাভারেজ কত? একজন অ্যাডাল্ট মেল, অ্যাডাল্ট মেল বলতে আমরা একজন পূর্ণ বয়স্ক অথবা প্রাপ্তবয়স্ক মেলে আপনার একদম প্রাপ্তবয়স্ক মেলে আপনার কী পরিমাণ হিমোগ্লোবিন থাকবে সেটা হলো 14 থেকে 18 গ্রাম পার ডিএল অথবা 14 to 18 গ্রাম পার ডিএল। আচ্ছা, আপনারা একটু এই চার্টটা একটু কষ্ট করে দেখেন, আপনাদের বইও আছে, বই থাকলেও বইয়ের সাথে একটু এই চার্টটা একটু দেখেন আপনারা, আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ঠিক না? তাহলে কি বলছি, মেলও হলো 14 থেকে 18 গ্রাম পার ডিএল, অ্যাভারেজ হলো 16, ফিমেলে কত 12 থেকে 16.5, অ্যাভারেজ হলো 14। নিউবর্ন বেবি, একটা নিউবর্ন বেবি সপ্তাহে জন্ম নিল, তার হিমোগ্লোবিন কত হতে পারে? 13.6 থেকে 19.6 গ্রাম পার ডিএল। ইনফান্ট কত হয়? 20 গ্রাম পার ডিএল। ফার্স্ট ইয়ারে গিয়ে কী হবে? ফার্স্ট ডে টু থার্ড মান্থ লেভেল ডিক্রিজ, মানে প্রথম দিন থেকে শুরু করে 3 মাসের সময়ের মধ্যে আস্তে আস্তে কী হয়, আস্তে আস্তে হিমোগ্লোবিন লেভেলটা কমতে শুরু করে। চিলড্রেন লেভেল গ্র্যাজুয়ালি ইনক্রিজ, চিলড্রেন গিয়ে কী হয় আবার লেভেলটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে। 12 গ্রাম পার ডিএল অ্যাট 1 ইয়ার। হিমোগ্লোবিন ইন সিঙ্গেল সেল 29 পিকোগ্রাম। এটা আপনাদের লাগবে না, আপনারা তাহলে এই চারটা কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবেন। দেখেন অনেকে কিন্তু এটা আপনাদের ক্লিনিক্যালিও অনেক প্রয়োজন কেন, বাচ্চা হওয়ার পরপরে কিন্তু দেখেন বলতে কি ফার্স্ট ইয়ার মানে কি প্রথম দিন থেকে শুরু করে 3 মাসের মধ্যে কিন্তু কী হচ্ছে, হিমোগ্লোবিন লেভেলটা ডিক্রিজ করতে শুরু করে। আবার আস্তে আস্তে যখন 1 বছর পার হয়ে তখন কী হয়, চিলড্রেন আস্তে আস্তে কী হয়, লেভেলটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে। ঠিক আছে না? আচ্ছা, হিমোগ্লোবিনের ফাংশনটা কি? ফাংশন অফ হিমোগ্লোবিন, ফাংশন অফ হিমোগ্লোবিন অ্যাট ফার্স্ট হলো ক্যারিজ অক্সিজেন। আমরা অক্সিজেন কোত্থেকে পাই? আমরা অক্সিজেন কোত্থেকে পাই? আমরা অক্সিজেন পাই আপনার এনভায়রনমেন্ট থেকে যে অক্সিজেনটা পাই সেই অক্সিজেনটা আমাদের নস্ট্রিল দিয়ে রেসপিরেটরি প্যাসেজ হয়ে লাংসে যাবে, লাংসে যাওয়ার পর সেখানে আপনার এক্সচেঞ্জ হবে পালমোনারি ভেসেলসের মাধ্যমে, এবং সেই ভেসেলসের মাধ্যমে এক্সচেঞ্জ হওয়ার পর সেটা কোথায় যাবে? ব্লাডে যাবে। সেখান থেকে সেটা আমাদের এই হিমোগ্লোবিনের মাধ্যমে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে সেটা হোল বডিতে সার্কুলেশন হবে। তাহলে অক্সিজেনের সার্কুলেশন হওয়ার উপায় হলো এই হিমোগ্লোবিন। তাহলে ক্যারিজ অক্সিজেন নাম্বার 1। নাম্বার 2 ক্যারিজ কার্বন ডাইঅক্সাইড ক্যারি করা। এসেনশিয়াল বাফার অফ ব্লাড, এটা একটা হলো এসেনশিয়াল বাফার। ফরমেশন অফ ভেরিয়াস পিগমেন্ট সাচ এস বিলিরুবিন, অ্যাস্টারকোবিলিন। তাহলে আমরা ফাংশন অফ হিমোগ্লোবিন বলতে গেলে 4টা বলতে হবে। একটা বলতে হবে ক্যারিজ অফ অক্সিজেন, 2 নাম্বার বলবো ক্যারিজ অফ কার্বন ডাইঅক্সাইড,
কেমন? ক্যারিস এবং কার্বন ডাইঅক্সাইড এবং ক্যারিস অফ অক্সিজেন হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন। এই দুটো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, এগুলো ভুললেও চলবে না। আচ্ছা, ডিটেলসে যাওয়া লাগবে না, জাস্ট এই ফাংশনগুলো বললেই হবে। ডিটেলসে যাওয়া লাগবে না, আপনারা জাস্ট এই ফাংশনগুলো বললেই হবে। এসেনশিয়াল বাফার আর হলো এসেনশিয়াল বাফার এবং ফর্মেশন অফ ভেরিয়াস পিগমেন্ট সাচ এস বিলিরুবিন, অ্যাস্টারকোবিলিন অ্যান্ড ইউরোভিলিন। তাহলে আমরা কি এতটুকু পারবো? আমি তাহলে আজকে আর বেশিটুকু আগাবো না। যারা অনলাইনে আছেন তারা একটু হিমোগ্লোবিন এবং পলিসাইথেমিয়া এবং যে কোয়েশ্চেনগুলো পড়েছে ওই কোয়েশ্চেনগুলো একটু 2 মিনিট আমি সময় দিচ্ছি, আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে স্ক্রলে করেন। মাসুম রানা পারভেজ আসছেন, রূপম দাস আছেন, জাহিদুল ইসলাম আছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আমাদের আজকের টপিক্স কী কী ছিল? আমাদের আজকের টপিক্সে আমরা পলিসাইথেমিয়া পড়েছি, আমরা এএসআর পড়েছি, আমরা হিমোগ্লোবিন পড়েছি, হিমোগ্লোবিনের ফাংশন পড়েছি, হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা কার অ্যাডাল্টে কত, কার কী কত সেটা আমরা পড়েছি। কেমন? বাবা যাও যাও যাও, ক্লাস নিচ্ছে বাবা, বাবা ক্লাস নিচ্ছে না, যাও 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 যাও, বাবা ক্লাস নিচ্ছে, যাও যাও, টাটা টাটা, আবার বাবা আসছে। আচ্ছা, তাহলে আমি তারপরে আর 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু আপনাদের এই বইটাতে একটু মিলিয়ে নেন না, আপনাদের বইটাতে একটু মিলিয়ে নেন। তাহলে আমি আর কোনো কোয়েশ্চেন থাকলেও করেন, কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করি। আর একটা জিনিস আমি চাচ্ছিলাম আসলে আপনাদেরকে কয়েকটা, ধরেন সপ্তাহে একটা করে ক্লাস, তো হয়তো একটা করে ক্লাসে কাভার দেওয়া নাও যেতে পারে। আমি দেখি মিজান বা জাহেদ, মিজানের সাথে যেহেতু মিজানের ফোন নাম্বার আমার কাছে আছে, আমি মিজানের সাথে যোগাযোগ করে আপনাদেরকে 2-1টা এক্সট্রা ক্লাস, সেটা হয়তো হতে পারে সকালবেলা হবে না, হবে না, সেটা মেবি রবিবার, মঙ্গলবার অথবা বুধবার, রবি মঙ্গল বুধ এই 3টা দিন, ধরেন বিকালবেলা 3টা থেকে 5টা, আপনারা যেহেতু অনেকে ইফতার করবেন, অনেকে রোজা রাখেন, 3টা থেকে 5টা এই সময়ের মধ্যে আমি যদি কোনো এক্সট্রা ক্লাস নিতে চাই, কীবার বললাম, রবিবার, মঙ্গলবার বা বুধবার, আমি আগেই গ্রুপে জানিয়ে দিব, আমাদের যারা এই পেজটা চালান, আমি হায়দার ভাইকে জানিয়ে দিব, 2-1 দিন আগে থেকে জানিয়ে দিব কখন ক্লাসটা নেব। আশা করি আপনার সাথে থাকবে, অথবা আমি মিজানকে জানাবো, মিজানের সাথে আপনারা একটু যোগাযোগ রাখবেন আর কি, অথবা না তারেক মনে হয়, রেগুলার ক্লাস আসতেন মনে হয়, তারেক অথবা মিজান তো রেগুলার আসতো, জাহিদও আসতো, তারেক মনে হয়, আমি তারেকের ছবি দেখে বুঝতে পারছি না। তো আর কোনো কোয়েশ্চেন যদি না থাকে আমি এখানে শেষ করি। তাহলে এখানে শেষ করছি, আপনারা বাসায় একটু বসে পড়বেন জিনিসগুলো, না পড়লে কিন্তু ভুলে যাবেন বা বুঝতে পারা কষ্ট। এমনি তো তো অনলাইন ক্লাস হচ্ছে, তারপর যদি একটু না পড়েন তাহলে কিন্তু বুঝতে কষ্ট হবে, কারণ টাইম তো চলে যাচ্ছে। দেখবেন পরীক্ষা তো আপনাদের যেহেতু পরীক্ষা অনেক দেরিতে, পরীক্ষা কিন্তু বন্ধ থাকবে না, ওইগুলো কিন্তু হয়ে যাবে। সুতরাং একটু রেগুলার বাসায় বসে, অনেক ফ্রি সময় আছে, কলেজ আসতে হচ্ছে না, কলেজ আসতে হলে তো অনেক সময় চলে যেত, বাসায় বসে সুবিধা হয়েছে আপনাদের জন্য, বাসায় বসে একটু পড়ালেখা করেন। আর কোনো কিছু না বুঝে থাকলে আমরা আছি, আমাদের সিনিয়ররা আছেন। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ।